এখন আমি ওই মুরগির পাউটাও দিয়েই ইয়া করে দিয়ে দিচ্ছিল তুমি মাইক অফ করো। আচ্ছা, আমরা দেখো কোরিলেশন কি, কোরিলেশন সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করছি এখানে। কোরিলেশন কি করে? Correlation quantifies the degree and direction to which two variables are related. ভেরিয়েবল দুইটা কিভাবে সম্পর্কযুক্ত সেটাকে কোয়ান্টিফাই করি এবং তার ডিরেকশনটা কি সেটাও আমরা যাচাই করতে পারি। ডিরেকশনটা কিভাবে পাই? কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু সাইন দেখে। কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু যদি মাইনাস হয় তাহলে ডিরেকশনটা হচ্ছে অপোজিট। কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা যদি প্লাস হয় তাহলে তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর ডিরেকশনটা সেম। ঠিক আছে, ওকে। তাহলে আমার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বলি देयर इज নো রিলেশনশিপ। কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু যদি কি 0 থেকে বড় হয়, when r is positive then there is tend to one variable goes up then other one also goes up, মানে হচ্ছে ডিরেকশন সেম। আর যদি নেগেটিভ হয় তাহলে একটা যদি গোজ আপ হয় আরেকটা হচ্ছে ডাউন আপ হবে। ঠিক আছে, ডাউন গোজ ডাউন। একটা যদি বাড়ে তাহলে আরেকটা কমবে। ওকে, বুঝছো কিনা? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে আমাদের দেখো সাইন বলা আছে, the sign plus or minus coefficient correlation indicates the direction of association. মাইনাস, এখন দেখো বলছে যে ম্যাগনিটিউড দ্বারা বোঝানো হয় স্ট্রেংথ আর সাইন দ্বারা বোঝানো হয় ডিরেকশন। The magnitude of the correlation coefficient indicate the strength of the association. As for example, r equal to -0.8, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে রিলেশনশিপটা স্ট্রং, আর মাইনাস চিহ্ন দ্বারা ইন্ডিকেট করে যে রিলেশনশিপটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, যদি একটা ভেরিয়েবল যদি x হয় আর একটা ভেরিয়েবল যদি y হয় তাহলে একটা যদি ইনক্রিজ করে তাহলে আরেকটা ডিক্রিজ করে। আবার whereas দেখো r equal to 0.4, এটা ইন্ডিকেট করে রিলেশনশিপটা হচ্ছে পজিটিভ। রিলেশনশিপটা হচ্ছে পজিটিভ এবং সেটা হচ্ছে কেমন? উইক রিলেশনশিপ। ভ্যালু দ্বারা বোঝানো হয় উইক, আর চিহ্নটা যদি পজিটিভ তার মানে কি? পজিটিভ মানে হচ্ছে যে একই ডিরেকশনে আছে। তাহলে আর কোরিলেশনের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বলছি যে 0 অথবা ক্লোজ টু 0 হলে আমরা এটাকে বলছি নো লিনিয়ার অ্যাসোসিয়েশন। নো লিনিয়ার অ্যাসোসিয়েশন। ও, এখন বলি কোরিলেশন অ্যানালাইসিসটা কি? এখন বললাম কোরিলেশন, এবার কোরিলেশন অ্যানালাইসিসটা কি? কোরিলেশন অ্যানালাইসিস হচ্ছে একটা টেকনিক, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক used to measure the strength of linear relationship between two related variables. ঠিক আছে, এক লাইনে পারপাসটা বলছে কোরিলেশনের পারপাসটা কি? The basic purpose of correlation analysis is to find how strong the relationship is between two variables. ওকে, এখন এই জিনিসগুলো তোমরা পড়ছো এখানে, তারপর আমরা একটু হালকা বলে যাচ্ছি। বাইভেরিয়েট ডেটা, বাইভেরিয়েট ডেটা বুঝো? কোন দুইটা ভেরিয়েবলের মাঝে সম্পর্ক জানতে গেলে বাইভেরিয়েট ডেটার প্রয়োজন হয়। সিঙ্গেল ডেটা বা ইউনিভেরিয়েট ডেটা দিয়ে রিলেশনশিপ বের করা যায় না। রিলেশনশিপ যখনই আসে সেখানে কয়টা টু পার্টি ইনভলভ হয়। ঠিক আছে, রিলেশনশিপের কথা আসলে সেখানে বুঝতে হবে যে সেখানে দুইটা পার্টি ইনভলভ। ওকে, তাহলে the data in which we consider two variables at a time simultaneously, না বলে আমরা at a time বলতে পারি simultaneously অথবা at a time, for each individual item or measurement of interest is known as bivariate data. এখানে দেখো একজন স্টুডেন্ট কত ঘন্টা পড়াশোনা করে
এবং কত মার্কস পেয়েছে, ডেইলি কত ঘন্টা পড়াশোনা করে একটা কুইজ পরীক্ষা সে কত মার্কস পেয়েছে সেই ডেটা দেওয়া আছে। তাহলে এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, একটা হচ্ছে স্টার্টিং আওয়ার, একটা হচ্ছে মার্কস। তাহলে এটা হচ্ছে বাইভেরিয়েট ডেটা। ওকে, এখন ওই কোরিলেশন কোএফিসিয়েন্ট মেজার করার যে ফর্মুলা সেটা দেখো, the coefficient of correlation is a measure of the strength of linear relationship between two variables, two related variables. Related variable না হলে বের করা যাবে না। যদি দুইটা ভেরিয়েবল রিলেটেড না হয় তাহলে তার কোরিলেশনের ভ্যালু আসবে 0। তাহলে r equal to n into summation of xy minus summation of x into summation of y divided by root over of n into summation of x square minus summation of x whole square into n into summation of y square minus summation of y whole square ব্র্যাকেট আছে। এবং r এর মান -1 থেকে r এর মান -1 থেকে +1 যেই কোনো ভ্যালুই r এর মান -1 থেকে +1 যেই কোনো ভ্যালুই হইতে পারে। যদি কেউ আসেন করবে তখন বলবো এই যে মিস্টার আপনার আমি ফোন দিয়েছিলাম, ঠিক আছে? আপনি না রিসিভটা করেন নাই, ঠিক আছে? আমিও ডেলি ফোন কে রে ভাই? কি হয়েছে আল্লাহ জানে, কোনটা ধরে না কি করলাম আমার অপরাধ কি মাহফুজা তোমার মাইক্রোফোন মিউট। মাহফুজা আলম, আমি ভাবছি হাঁস মুরগি পালন করে এটার শব্দ শুনতে, এখন তো একটু নিজের শব্দ শুনি। এটা তোমরা জানো অলরেডি। কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু কি হইলে তার কমেন্টটা কেমন হবে, ইন্টারপ্রিটেশনটা কেমন হবে। 0 হইলে আমরা বলি নো রিলেশনশিপ, 0 থেকে 0.25 হইলে আমরা বলি উইক রিলেশনশিপ, ভেরি উইক। আর 25 থেকে 0.50 হলে উইক রিলেশনশিপ। আর 5 থেকে 75 হলে আমরা বলি স্ট্যান্ডার্ড বা মডারেট রিলেশনশিপ। 75 থেকে 90 হলে স্ট্রং রিলেশনশিপ। আর 90 থেকে 1 পর্যন্ত হলে আমরা বলি ভেরি স্ট্রং রিলেশনশিপ। আর +1 হলে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ, -1 হলে পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এখন আমরা এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট গুলা বের করি, সেই কোরিলেশন গুলা ঠিক বের করেছি না ভুল বের করেছি সেটা হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে যাচাই করতে পারি। সেই যাচাই করতে গেলে সেই যাচাই করার ক্ষেত্রে আমাদের 3টা কেস আমরা ফেস করব। সেই কেসগুলো আমরা এখানে ডিসকাস করব, দেন হচ্ছে যে আমরা একটা করে অঙ্ক করব। কেস 1, কেস 1টা কি মিন করে? কেস 1টা মিন করে যে is are significantly different from 0। মানে হচ্ছে আমরা যেই স্যাম্পল থেকে যেই পপুলেশন থেকে স্যাম্পলটা নিয়েছি, মনে করো এটা একটা স্যাম্পল, মনে করো এটা একটা পপুলেশন, এই পপুলেশন থেকে একটা স্যাম্পল নিয়েছি। এটা এই পপুলেশনের সাইজ ছিল মনে করো 200। এই পপুলেশনের সাইজ ছিল মনে করো 200। আর যে স্যাম্পলটা নিয়েছি সেই স্যাম্পলের সাইজ হচ্ছে যে কম্পিউটার ফরম্যাটে দেওয়া লাগবে। সে এই n এর মান হচ্ছে 15। এখন আমাদের যাচাই করতে হবে যে এটা এই স্যাম্পলটা যে এই পপুলেশন থেকে নিয়েছি এই পপুলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 কিনা। 0 এটা কি মিন করে? কোরিলেশন কোএফিসিয়েন্ট পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট কে রো দ্বারা প্রকাশ করা হয়।
আর স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট কে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা। এখন বলতে এই যে স্যাম্পলটা নেওয়া হলো কোথা থেকে? এই পপুলেশন থেকে। এই পপুলেশন থেকে যে এই স্যাম্পলটা নেওয়া হলো, এখন এই পপুলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্টটা 0 কিনা। কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 এটার অর্থ হচ্ছে যে যেই দুইটা ভেরিয়েবল আমরা কনসিডার করেছি সেই দুইটা ভেরিয়েবল আনকোরিলেটেড, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত না। এটা যাচাই করতে তাহলে আমরা ধরে নিব যে x এবং y সম্পর্কযুক্ত না, কিন্তু আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট আসছে খুবই স্ট্রং, তাই আমরা ধরবো যে কোরিলেশন কোএফিসিয়েন্ট নাল হাইপোথিসিসটা আমরা ধরবো হচ্ছে যে কোরিলেশন কোএফিসিয়েন্টের নাল হাইপোথিসিসটা হচ্ছে আমরা ধরি রো ইকুয়াল টু 0, তার মানে x এবং ভেরিয়েবল দুটো হচ্ছে আনকোরিলেটেড। আর অল্টারনেটিভটা আমরা ধরি হচ্ছে যে নট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে পপুলেশনের কোরিলেট ভেরিয়েবল গুলো হচ্ছে কোরিলেটেড। আর যদি আমরা রো ইকুয়াল টু রো গ্রেটার দেন 0 ধরি, তার মানে হচ্ছে পপুলেশনটা কোরিলেটেড এবং সেটা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড। পপুলেশনটা কোরিলেটেড এবং সেটা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড। যদি আমরা রো লেস দেন ধরি, তাহলে এটা বোঝানো হয় যে পপুলেশনটা কোরিলেটেড, কিন্তু সেটা কেমন কেমন কোরিলেটেড? নেগেটিভলি কোরিলেটেড। এই তিনটা সিচুয়েশন আমরা বলছি হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে আমরা যে কোনো তিনটা সিচুয়েশনের যে কোনো একটা সিচুয়েশন আমরা ধরে নেই। তাহলে আমরা প্রথম যেই যাচাইটা করতে চাই, সেই যাচাইটা করতে চাচ্ছি যে এই পপুলেশন থেকে যে স্যাম্পলটা নিয়েছে, এখন এই পপুলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্টটা রো ইকুয়াল টু 0, নাল হাইপোথিসিসটা আমরা ধরে নিলাম। নাল হাইপোথিসিসটা আমরা ধরি হচ্ছে রো ইকুয়াল টু 0। আর অল্টারনেটিভটা আমরা ধরবো হচ্ছে যে কোশ্চেনে যেরকম মেনশন করা থাকবে, যদি বলা হয় দেয়ার ইজ এ sample comes from a population whose correlation coefficient is positive, অথবা যদি বলা হয় test the hypothesis that the sample comes from a population whose correlation coefficient is negative, অথবা যদি বলা হয় যে sample comes from a population whose correlation coefficient whose variables are not correlated, তাহলে পজিটিভ না নেগেটিভ সেটা যদি আমাদেরকে না বলা থাকে, তাহলে আমরা এই নট ইকুয়াল টু ধরে নেই। এই যে দেখো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তার মানে আমরা পপুলেশন স্যাম্পলটা কোন পপুলেশন থেকে আসছে, পপুলেশন সম্পর্কে কিন্তু আমরা কমেন্ট করব হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে। আমরা তোমাদেরকে এই লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম যে হোয়াট ইজ হাইপোথিসিস, হাইপোথিসিসের ডেফিনেশনটাই খেয়াল করো। এনি অ্যাজাম্পশন, এনি গেস, এনি স্টেটমেন্ট রিগার্ডিং পপুলেশন প্যারামিটার, পপুলেশনের প্যারামিটার সম্পর্কে যে কোনো ধরনের বিবৃতি, যে কোনো ধরনের অনুমান, সেটাকে আমরা বলছি হাইপোথিসিস। এখন আমরা বলছি যে আমরা যেখান থেকে স্যাম্পলটা কালেক্ট করছি, সে অ্যাজ ফর এক্সাম্পল এটা ছিল আমার পপুলেশন, এই পপুলেশন থেকে আমি স্যাম্পলটা কালেক্ট করছি, তাহলে এই পপুলেশন থেকে যে স্যাম্পলটা কালেক্ট করলাম, এই পপুলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্টটা ধনাত্মক না ঋণাত্মক, নাকি ধনাত্মক না ঋণাত্মক কিছুই বলতে পারতেছি না, সেটা যাচাই করব। যদি ধনাত্মক হয় তাহলে আমরা নাল অল্টারনেটিভ হাইপোথিসিসটা রো গ্রেটার দেন 0 ধরি। যদি আমাদের ঋণাত্মক হয় তাহলে নাল অল্টারনেটিভ হাইপোথিসিস রো লেস দেন 0 ধরি। ঠিক আছে? হ্যাঁ বল, আমি একটু ক্লাসে, জরুরি হলে বল, নাহলে পরে বলবি। 12টায়। ঠিক তো নাই, আমাদের ক্লাস তো চলতে যাচ্ছে, দেখি। আচ্ছা ঠিক আছে। ইয়ে যদি ইন্ডিকেশনটা দেওয়া থাকে যে রিলেশনশিপটা পজিটিভ বা নেগেটিভ, তাহলে হচ্ছে যে আমরা এই দুটো অল্টারনেটিভ হাইপোথিসিসটা এভাবে লিখি। যদি কোনো ধরনের ইন্ডিকেশন দেওয়া না থাকে, whether the relationship is positive or negative, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা পৌঁছাইতে না পারি, সেই ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে রো নট ইকুয়াল টু 0। এগুলা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিস সব
সময় আমরা হচ্ছে যে জিরোর সাথে ইকুয়েট করে ধরি। নাল হাইপো এগুলো হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এই যে এগুলো হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে একটা কোলন দেই আমরা সবগুলোর সাথে একই রকম। তাহলে এই ক্ষেত্রে নাল কি ধরি সব সময়? নাল ধরি হচ্ছে যে জিরো দ্বারা, জিরো এবং এখানে একটা কোলন, এখানে কোলন, রো রো ইকুয়াল টু জিরো, রো ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি, নালটা ধরে নিচ্ছি যে ইয়ার সাথে ভেরিয়েবল গুলো হচ্ছে না আনকোরিলেটেড, আর অল্টারনেটিভটা ধরছি হচ্ছে ভেরিয়েবল গুলো নাল, ভেরিয়েবল গুলো হচ্ছে কোরিলেটেড, এবং এটা হইলে বুঝাবে পজিটিভলি কোরিলেটেড, এটা হইলে বুঝাবে নেগেটিভলি কোরিলেটেড। এটা হচ্ছে কোরিলেটেড বাট ডিরেকশন জানি না। ক্লিয়ার? আমরা তোমাদেরকে বলেছিলাম মনে আছে কিনা যে যদি আমরা নাল হাইপোথিসিসটা দেখে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকটা ধরবো। তো তোমাদের এই নাল হাইপোথিসিস যখন রো ইকুয়াল টু জিরো, তখন টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলাটা হচ্ছে, টি ইকুয়াল টু আর ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস আর স্কোয়ার, n ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস আর স্কোয়ার divided by root over of n. Sorry, ভুলে কিছু মনে হচ্ছে। r into root over of n minus 2, sorry, r into root over of n minus 2 divided by 1 minus r square, উল্টো হয়ে গেছে, n minus 2 divided by root over of 1 minus r square, এই হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? শুনতেছো? হ্যালো, জি স্যার শুনতেছি স্যার। আমরা এই কোরিলেশন টেস্টে তিন ধরনের সিচুয়েশন ফেস করব, তিন ধরনের সিচুয়েশনে তিন ধরনের ফর্মুলা ইউজ করব। এখন যখন রো এর মান শূন্য, নাল হাইপোথিসিসের উপর ভিত্তি করে টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা নির্ধারিত হয়। আমরা লাস্ট ক্লাসে পড়াইছি, খেয়াল করছো কিনা তোমরা? লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে, এটাকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক। এস নাই শুধু, টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলাটা কি হবে সেটা নির্ধারিত হয় আমার নাল হাইপোথিসিসটা কেমন সেটা দিয়ে। এখানে নাল হাইপোথিসিস জিরো না হয়ে যদি আমরা লিখতাম নাল হাইপোথিসিস হচ্ছে 0.50, তাহলে আর আমরা এই টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলা এটা লিখতাম না। তখন আমি লিখতাম টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে জেড, এবং জেড এর ফর্মুলা আলাদা আছে, জেড এর আলাদা ফর্মুলা আছে, সেটা আমরা পড়াবো। ঠিক আছে? সো তোমাদেরকে খেয়াল করতে হবে, তোমরা বারবার বলবো স্যার আমরা এতটা বুঝবো কিভাবে, আমি বলছি যে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে কিসের দিকে? নাল হাইপোথিসিসের এই ফর্মুলার দিকে, নাল হাইপোথিসিসের দিকে। নাল হাইপোথিসিস রো ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এরকম ফর্মুলা, নাল হাইপোথিসিস রো ইকুয়াল টু যদি জিরো না হয়, একটা কনস্ট্যান্ট হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম, m মাইনাস মিউ m ডিভাইডেড বাই, সরি, ইনটু রুট ওভার অফ n মাইনাস 3, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? আরেকটার ক্ষেত্রে আরেক ধরনের ফর্মুলা বলবো। তিনটা, আমরা কোরিলেশনের ক্ষেত্রে তিনটা ফর্মুলা ইউজ করব। এই তিনটা ফর্মুলাই হচ্ছে আমাদের তিন ধরনের সিচুয়েশন মেনশন করবে। এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 1। কেস 1 এর ক্ষেত্রে নাল হাইপোথিসিসটা কেমন? নাল হাইপোথিসিস রো ইকুয়াল টু 0। ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। স্যার এগুলো আমাদের এই তো নাল হাইপোথিসিস, তারপরে কেস 2টা দেখো, কেস 2টা দেখো, কেস 2টা দেখো। রো ইকুয়াল টু 0 না, রো ইকুয়াল টু কোন একটা স্পেসিফিক, রো নট মানে হচ্ছে যে কোন একটা স্পেসিফিক ভ্যালু, যেমন রো ইকুয়াল টু আমি কিছুক্ষণ আগে লিখছি না 0.50 অথবা 0.70 অথবা 0.90, কোন একটা স্পেসিফিক ভ্যালু হবে। তখন জেড এর, তখন আর আমার টি এর ফর্মুলাটা ইউজ করব না, তখন জেড এর ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা যে দেখো, ফর্মুলাটা হচ্ছে এটা, z ইকুয়াল টু হচ্ছে যে b মাইনাস মিউ b ইনটু রুট ওভার অফ n মাইনাস 3। তোমরা কি জন্য বলতেছিলা বলো?
দোলা দুলতে দুলতে ঘুমাসে গেছে মনে হচ্ছে। না স্যার, ঘুমাইতে যাইনি। স্যার এইগুলো আমাদের কি কাজে লাগবে? মানে এই ম্যাথ গুলা, এই তো নাল হাইপোথিসিস, তারপরে টেস্ট, তারপরে জেড, এগুলা। তুমি জি যে স্যার। তুমি যে একটা সিদ্ধান্ত নিলা, জি তুমি মনে করো কোরিলেশন টেস্ট, কোরিলেশন। স্যার, কি রিলেটেড সিদ্ধান্ত? আমি কথাটা শেষ করতে দিবা তো। আমি ওকে স্যার। ফর এক্সাম্পল তোমার হচ্ছে যে একটা ইনকাম হুম। ইনকাম ইনকামের ডাটা আছে তোমার কাছে, এক্সপেন্ডিচারের ডেটা আছে। এখন ইনকামের সাথে এক্সপেন্ডিচারের একটা সামঞ্জস্যতা থাকে সবসময়, ঠিক কি না? জি স্যার। ইনকামের সাথে এক্সপেন্ডিচারের একটা সামঞ্জস্যতা থাকে। এখন ইনকামের সাথে এক্সপেন্ডিচারের যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা আমি বের করলাম। এখন এই রিলেশনশিপটা কতটা সঠিক, ঠিক আছে, সেটা যাচাই করতে হবে। সেটা যাচাই করতে গেলে আমার হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে যাচাই করতে হবে। হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে যখন যাচাই করি, তখন আমার হাইপোথিসিস টেস্টিং এর প্রথম স্টেপটাই হচ্ছে সেটিং আপ নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা আমরা সবসময় ধরে নেই এরকম যে ভেরিয়েবল দুইটা হচ্ছে যে যদি সম্পর্কযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নেই যে ভেরিয়েবল গুলো সম্পর্কযুক্ত না, যে রো ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে ভেরিয়েবল গুলা সম্পর্কযুক্ত না। আর অল্টারনেটিভটা আমরা ধরি হচ্ছে যে ভেরিয়েবল গুলা হচ্ছে যে সম্পর্কযুক্ত। অল্টারনেটিভটা আমরা ধরে হচ্ছে যে ভেরিয়েবল গুলা সম্পর্কযুক্ত। সম্পর্কযুক্ত যদি হয় তাহলে ভেরিয়েবল রো নট ইকুয়াল টু 0 লিখলাম। আর যদি আমরা জানি যে ভেরিয়েবলটা সম্পর্কযুক্ত কিন্তু ডিরেকশনও বলা আছে, তাহলে আমরা লিখবো ভেরিয়েবলটা পজিটিভ, রিলেশনশিপটা পজিটিভ, তার মানে রো গ্রেটার দ্যান 0। আবার যদি রিলেশনশিপটা নেগেটিভ হয়, তাহলে আমরা বলবো রো লেস দ্যান 0। ঠিক আছে, ডিমান্ডের সাথে প্রাইসের রিলেশনশিপটা কেমন? ডিমান্ড এবং প্রাইস, কোনো জিনিসের চাহিদা এবং যোগান, রিলেশনশিপটা কেমন? হ্যাঁ, স্যার একটা হচ্ছে বিপরীত আর একটা হচ্ছে সমমুখী। স্যার একটা না, রিলেশনশিপটা সবসময় একসাথেই করতে হয়। রিলেশনশিপ একটা না মানে স্যার যোগান আর চাহিদার সেটা হচ্ছে সমমুখী, আর দাম আর চাহিদার হচ্ছে আমি বিপরীত। তো প্রাইস আর ডিমান্ড বলছি। প্রাইস আর ডিমান্ড হচ্ছে যে কেমন? দুইটা দুইমুখী, মানে বিপরীত আর কি স্যার। নেগেটিভ। বিপরীত। হ্যাঁ। রিলেশনশিপটা হচ্ছে নেগেটিভ, প্রাইস আর ডিমান্ডের রিলেশনশিপটা হচ্ছে নেগেটিভ। আর সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে পজিটিভ। সাপ্লাই বেশি বাড়লে ডিমান্ডটা, সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে প্রাইসটা কি হয়? কমে যায় স্যার। প্রাইস কমে যায়। তাহলে আমাদের যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমার এই ফর্মুলাটা নির্ধারিত হবে নাল হাইপোথিসিসের উপর ভিত্তি করে। নাল হাইপোথিসিস রো ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা বলছি টি এর ফর্মুলা হবে টি ইকুয়াল টু n r into root over of n minus 2 divided by root over of 1 minus r square। ঠিক আছে, আর রো ইকুয়াল টু যদি 0 হয়, 0 না হয় কোনো একটা স্পেসিফিক ভ্যালু হয়, সেই ক্ষেত্রে z এর ফর্মুলা z ইকুয়াল টু b minus mu b into root over of n minus 3। ওকে, আমরা অঙ্ক না করলে তুমি সারাদিন বকবক করলেও কোনো কাজ হবে না, আমি সেটা জানি, বুঝছো? জি স্যার। আমি সারাদিন বকবক করলেও তোমাদের কোনো কাজ হবে না। আমি একটা অঙ্ক করে তোমাদেরকে একটা করতে দিলে তারপর বুঝে যাবে যে হ্যাঁ তোমরা কি করছো বা কি করছো। এখানে দেখো, এখানে প্রথম দুইটা কাজ আমি করবো না। প্রথম দুইটা কাজ তোমরা যেহেতু আগেই করে আসছো সেটা জানো তোমরা। স্ক্যাটার ডায়াগ্রাম আঁকা, কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করা, এটা করবো আমি শুধুমাত্র। আমার উদ্দেশ্য হচ্ছে লাস্ট পার্টটুকু স্টাডি করা এখন, কারণ অঙ্ক করার জন্য অঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বের না করলে থার্ড পার্টটা করা যাবে না। এই কারণেই
সিরিয়াল ওয়াইজ আমরা দিয়েছি, কিন্তু হচ্ছে যে এই অংশটা আমি এখানে ডিসকাস করব না, তোমরা বাসায় পড়ে নিবা। স্ক্যাটার ডায়াগ্রামটা আঁকবা আর হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টটা ক্যালকুলেট করব। আর আমি শুধু হাইপোথিসিস টেস্টিংটা করব। হাইপোথিসিস টেস্টিংটা করব। এখানে দেখো, টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এখানে 5% মেনশন করে দিয়েছে। Test the significance of the correlation coefficient at 5% level of significance. 5% যদি বলা না থাকতো তাহলে 5% ধরতাম, 2% হলে 2% দিয়ে অঙ্ক করতাম, 3% হলে 5%, 2.5% হলে 2.5% দিয়ে করতাম, সমস্যা নেই। তাহলে অ্যাডভার্টাইজিং এর সাথে সেলস এর রিলেশনশিপটা বের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টের সাথে সেলস এর রিলেশনশিপ। স্ক্যাটার ডায়াগ্রাম আঁকবা, এরপরে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার জন্য এই টেবিলটা ক্রিয়েট করবা, কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করবা। কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করে পাইছে হচ্ছে যে তুমি মনে করো একজন বিজনেসম্যান, তোমার অ্যাডভার্টাইজমেন্টের সাথে সেলস এর রিলেশনশিপটা কি ধনাত্মক না ঋণাত্মক আসছে? তোমার অ্যাডভার্টাইজমেন্টের সাথে সেলস এর রিলেশনশিপটা ধনাত্মক আসছে না ঋণাত্মক আসছে? স্যার পজিটিভ। ধনাত্মক আসছে, পজিটিভ আসছে। এটা কি স্ট্রং নাকি উইক? স্যার স্ট্রং। স্ট্রং না ভেরি স্ট্রং? 0.90 এর উপরে হলে এটাকে আমরা বলি ভেরি স্ট্রং, ঠিক আছে? 0.90 এর উপরে হলে এটাকে আমরা বলি ভেরি স্ট্রং। তাহলে ভেরি স্ট্রং রিলেশনশিপ। তুমি মনে করো তোমার অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো তুমি প্রডিউস করে ওয়্যার হাউসে ফেলে রাখলে এগুলো পচে যাওয়া পর্যন্ত মানুষ যদি জানতে না পারে, অ্যাডভার্টাইজমেন্ট যদি না করো, মার্কেটিং যদি না করো, ঠিক আছে, তাহলে এটা কখনোই মানুষ জানতে পারবে না, বিক্রিও হবে না, ঠিক আছে? অনেক টাকা খরচ করে প্ল্যান্ট বসাইছো, ইয়ে করছো, উৎপাদন করছো, কিন্তু মানুষ যদি না জানে সেই সম্পর্কে, তাহলে মানুষ খুঁজবেও না, চাইবেও না, বিক্রি হবে। তার মানে অ্যাডভার্টাইজমেন্টের সাথে সেলস এর রিলেশনশিপটা খুবই স্ট্রং, ঠিক কি না? হুম, কথা বলো একেবারে। জি স্যার। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের সাথে সেলস এর রিলেশনশিপটা খুবই স্ট্রং। এখন এই রিলেশনশিপটা যে স্ট্রং, মুখে বললাম স্ট্রং, আসলে কি স্ট্রং কিনা সেটা যাচাই করতে হবে। মুখে বললাম রিলেশনশিপ স্ট্রং, প্র্যাকটিক্যালি যায় দেখা গেল যে স্ট্রং না, এরকমও হয় অনেক সময়। অ্যাপারেন্টলি তোমার কাছে মনে হয় রিলেশনশিপটা খুব স্ট্রং, কিন্তু যখন আমরা প্রত্যেকটা স্টেপ ফলো করে হাইপোথিসিস টেস্টিং করে লাস্ট স্টেজে আসলাম, দেখা গেল যে এটা বোঝায় যে রিলেশনশিপটা আসলেই সিগনিফিকেন্ট না। এই রিলেশনশিপটা সিগনিফিকেন্ট কিনা সেটা যাচাই করা যায়। তাহলে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট পাইলাম হচ্ছে যে স্ট্রং। এখন আমরা হাইপোথিসিস টেস্টিং করি। হাইপোথিসিস টেস্টিং করব, দেখো হাইপোথিসিস টেস্টিং ফর আর, দেখছো? এটা হচ্ছে 3 নাম্বার পার্টটা, ওই যে হাইপোথিসিস টেস্টিং করা, এটা হচ্ছে থার্ড পার্ট। তাহলে আমরা ধরে নিলাম যে রো ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে সেলস এর সাথে অ্যাডভার্টাইজমেন্টের কোনো কি নাই, সেলস এর সাথে অ্যাডভার্টাইজমেন্টের কোনো রিলেশনশিপ নাই। আমরা সাধারণত অল্টারনেটিভে হচ্ছে যে এমনটা ধরি যেটা হচ্ছে যে বাস্তবে থাকে না। বাস্তবে কি রিলেশনশিপ আছে না নাই? বাস্তবে রিলেশনশিপ আছে না নাই? স্যার আছে স্যার। আছে। যেটা বাস্তবে আছে সেটা হচ্ছে যে আমরা অল্টারনেটিভে বসাই, ঠিক আছে? আর নালে বসাই হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি নাই। তাহলে আমরা ধরলাম যে রিলেশনশিপ আছে। দেখো দেয়ার ইজ এ নট ইকুয়াল টু 0, এটা মিন করে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই। এক্স বলতে হচ্ছে যে সেলস অ্যাডভার্টাইজমেন্ট, ওয়াই বলতে হচ্ছে সেলস। এক্স বলতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ওয়াই বলতে হচ্ছে সেলস। তাহলে আমরা বললাম যে রো নট ইকুয়াল টু 0, এটা মানে হচ্ছে যে সেলস এর সাথে অ্যাডভার্টাইজমেন্টের রিলেশনশিপটা আছে। তাহলে অল্টারনেট নাল হাইপোথিসিসকে আমরা কি ধরবো? রিলেশনশিপটা নাই। নাল ধরবো হচ্ছে রিলেশনশিপ নাই, অল্টারনেটিভটা ধরবো হচ্ছে রিলেশনশিপটা আছে, ঠিক আছে? শুনতে পাচ্ছ নাকি চলে গেছো? জি স্যার শুনতে পাচ্ছি, ঠিক আছে স্যার। তাহলে এখন আমরা বলছিলাম যে নাল হাইপোথিসিসের উপর ভিত্তি করে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকটা ধরবো। নাল হাইপোথিসিস কি লেখা আছে?
রো ইকুয়াল টু 0 0, নাল হাইপোথিসিস লেখা আছে রো ইকুয়াল টু 0, সো আমার টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে টি। ঠিক আছে, এটা সব সময়ের জন্য যখন রো ইকুয়াল টু 0 হবে তখন টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে টি। ওকে, লেভেল অফ সিগনিফিকেন্স 5% বলাই আছে, এটা আর বেশ একটা কাজ নাই। এখন দেখো, যেহেতু নাল হাইপোথিসিসটা হচ্ছে রো ইকুয়াল টু 0, তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে যে t ইকুয়াল r ইনটু রুট ওভার অফ n মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস r স্কয়ার। এখন r এর মান আমরা পেয়েছিলাম কত, 0.965, আর n এর মান কত ছিল, ভ্যালু মাত্র 4টা ছিল। 4 মাসের ডেটা আমরা দেখাইছি যে মে জুন জুলাই আগস্ট 4 মাসের সেলসে অ্যাডভার্টাইজমেন্টে কত টাকা খরচ হয়েছে এবং ওই 4 মাসের সেলস কত হয়েছে, সেই ডেটাগুলো নিয়ে আমরা কোরিলেশন বের করছি। সেই কোরিলেশনের ভ্যালু পাইছি 0.965। এখন তার থেকে 2 বিয়োগ করতে হবে n - 2 আর ডিভাইডেড বাই 1 - r স্কয়ার। ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুর মান হচ্ছে 5.24। সেই ভ্যালুটা আসতেছে 5.24। এই যে ভ্যালুটা পাইলাম এটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। কি বলা হয়, কি বলা হয় এটাকে? ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। ওকে, আমরা একটু অন্য জায়গায় যেতে হচ্ছে, একটা টেবিল দেখাইতে হবে। ক্যালকুলেটেড ভ্যালু অফ টি, হ্যাঁ বলো। হ্যাঁ ফোন করছিল তো, তাহলে বলে দাও। তাহলে বলো যে আমি পরে যাবো, আচ্ছা ঠিক আছে, দেখি আমি ক্লাসে তো ক্লাস থেকে বেরিয়ে ঠিক আছে। এই টেবিলটা কি ইয়ে ইয়ে হয়েছে, শেয়ার হয়েছে? হ্যালো, জি স্যার। দেখা যায় টেবিলটা? জি স্যার, দেখা যাচ্ছে। কোনো পয়েন্ট বাদ আছে মনে হচ্ছে যে বুঝতেছি না? মানে হচ্ছে লেখাগুলো স্পষ্ট কিনা সেটা বুঝতে চেয়েছি। জি স্যার, স্পষ্ট জি স্যার। স্যার, জুম করলে স্পষ্ট। স্ক্রিন শেয়ার, স্যার, আপনি একটু জুম করলে ভালো হইতো স্যার। এটা একটু ইয়ে করে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কাজে লাগবে, আমার এখানে কাজে লাগবে। দেখা যায়? স্যার আর একটু জুম করবেন। আচ্ছা, আপনি স্লাইড শোটা অন করলে মনে হয় ভালো হতো আমাদের জন্য। ও আল্লাহ, স্লাইড শো এর অপশন অনেক আগে ক্লিক করে বসে আছি, ঘুরতেছে আর ঘুরতেছে, বুঝছো? কিভাবে ভালো হবে সেটা তো আমি নিজেই বুঝি। অনেক সময় নষ্ট হয় শুধুমাত্র এই
কম্পিউটারের হ্যাজার্ডের কারণে। স্যার লকডাউন খুললে এটাকে একটু ঠিক করান। হ্যাঁ, এটাকে স্ক্রিন নাও। ওকে স্যার। স্যার ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো। ব্ল্যাঙ্ক হয়ে গেছে। জি স্যার। এখন স্যার এখন ঠিক আছে। হয়েছে? জি স্যার। আচ্ছা, দেখো এখানে লিখা আছে, নামটা আবার ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমি এটা ইয়ে করে দিই। টেবিলটার দিকে তাকাও, টেবিলে দেখো কেমন আছে। ওখানে দুইটা জিনিস লেখা আছে। একটা হচ্ছে যে বলছে ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট। খেয়াল করো, দেখছো? আমরা তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম একটা স্লাইড, যেখানে বলছিলাম অল্টারনেটিভ হাইপোথিসিসের সাইন দেখে বলা যায় এটা ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট। এখন বলো, আমরা হাইপোথিসিস টেস্টিং ধরে নিলাম, নাল হাইপোথিসিস ধরে নিলাম রো ইকুয়াল টু 0, অল্টারনেটিভ ধরে নিছি রো ইজ নট ইকুয়াল টু 0, তাহলে বলো এটা ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট? টু টেল। টু টেল টেস্ট, গুড। এটা হচ্ছে টু টেল টেস্ট, কারণ এখানে নট ইকুয়াল টু সাইন আছে, ঠিক না? ঠিক আছে, বুঝে বলতে হবে। জি স্যার। জি স্যার। পুরো অঙ্কটা করার পর শুধু ডিসিশন নেওয়ার সময় জায়গায় এসে যদি ওয়ান টেলের জায়গায় টু টেল ধরো, তাহলে তোমার ডিসিশনটা রং আসবে। তো তোমার সকল শ্রমটাই হয়ে যাবে পণ্ডশ্রম, যদি তুমি কেয়ারফুলি সিদ্ধান্তটা না নাও। ঠিক আছে? সো এখন রো ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এটা বোঝায় যে আমার হাইপোথিসিসটা হচ্ছে কি? হাইপোথিসিসটা হচ্ছে টু টেল। ওকে, আমরা এটা পাইছি ক্যালকুলেটেড ভ্যালু, বলছি আমরা তোমাদেরকে এই ভ্যালুটা 5.24, এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। ওকে, ঠিক আছে? এখন ক্যালকুলেটেড ভ্যালু অফ টি উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2, n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে n এর মান হচ্ছে 4, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসতেছে ডিগ্রিজ অফ ফ্রিডমের মান আসতেছে 2। আর এই ক্রিটিক্যাল ভ্যালুটা তোমাদের বের করতে হবে টেবিল থেকে। ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে হবে টেবিল থেকে। কোনটা দেখাচ্ছে এখন বলো তো? কোনটা দেখাচ্ছে স্ক্রিনে? কি আপাতত স্লাইডই দেখাচ্ছে। আপাতত স্লাইডই দেখাচ্ছে। এখন জি স্যার টেবিল দেখাচ্ছে। টেবিল এখন দেখাচ্ছে স্যার। আচ্ছা, আমরা খেয়াল করো, আমরা যখন তোমাদেরকে বলছিলাম যে ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট বলছি না, আমাদের হাইপোথিসিসটা কি ওয়ান টেল না টু টেল টেস্ট? স্যার টু টেল। টু টেল। এখন দেখো লেখা আছে লেভেল অফ সিগনিফিকেন্স ফর ওয়ান টেল টেস্ট, নিচে লেখা আছে লেভেল অফ সিগনিফিকেন্স ফর টু টেল টেস্ট। খেয়াল করছো? জি স্যার। লেভেল অফ সিগনিফিকেন্স ফর টু টেল টেস্ট, লেভেল অফ সিগনিফিকেন্স ফর ওয়ান টেল টেস্ট। এখন আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স কত পার্সেন্ট? লেভেল অফ সিগনিফিকেন্স কত? 5%। 5%। দেখো এখানে ওয়ান টেল টেস্টের জন্য 5% আছে, দেখছো? এটা হচ্ছে এই যে লেভেল অফ সিগনিফিকেন্স ফর ওয়ান টেল টেস্ট, তার জন্য 10%, 5%, 0.25%, 0.1%, 0.0015%, 0.0005% দেখা।
আবার এখানে দেওয়া আছে 20%, 0.20%, 0.10%, 0.5%, 0.20, 0.2%, 0.01%, 0.001%। তাহলে আমাদের দরকার হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, যেহেতু টোটাল টেস্ট, তাহলে টোটাল টেস্ট বরাবর দেখতে হবে এবং লেভেল অফ সিগনিফিকেন্স দেখতে হবে 5%। লেভেল অফ সিগনিফিকেন্স 5%। 5% মানে হচ্ছে যে এই কলামটা দেখতে হবে আমাকে কলাম দেখতে হবে, এই কলাম। ঠিক আছে, যেহেতু লেভেল অফ সিগনিফিকেন্স 5% হচ্ছে এখানে লেখা আছে, দেখছো? আর এই পাশে দেখো লেখা আছে ডিএফ। ডিএফ মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম কত পাইছি? আমাদের ডিএফ কত পাইছি আমরা? ডিএফ ইকুয়াল টু n মাইনাস 2। So equal to 2, sir. n এর মান হচ্ছে যে 4। 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2. 2। তার মানে 2 বরাবর দেখবো। ডিগ্রিজ অফ ফ্রিডম 2 আর লেভেল অফ সিগনিফিকেন্স 5%। তাহলে এই এখান থেকে কত আসে? এটা না? Yes, sir. 4.303. 4.303 4.03303। এটাই হচ্ছে আমার ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। তার মানে টি টেস্টের ক্ষেত্রে কোন একটা ভ্যালু যদি বের করতে হয়, আমার দুইটা জিনিস অবশ্যই জানা লাগবে। সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম আর হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স জানার পর আমার দেখতে হবে এটা ওয়ান টেল না টু টেল টেস্ট। ওয়ান টেল হলে ওয়ান টেল বরাবর দেখবো, যদি টু টেল হয় টু টেল বরাবর দেখবো। যদি এই টেস্টটা যদি ওয়ান টেল না হয়, টু টেল না হয়, ওয়ান টেল হইতো, তাহলে আমি এই কলাম বরাবর দেখতাম। সেই ক্ষেত্রে ভ্যালু আসতো হচ্ছে 2.920। ঠিক আছে, কাজ একই, ক্যালকুলেটেড ভ্যালু একই থাকবে, শুধু টেবুলেটেড ভ্যালু দুই রকম আসবে। দেখছো, যদি ওয়ান টেল হইতো তাহলে আমরা লিখতাম 2.920, যেহেতু টু টেল টেস্ট তাহলে 4.303। ক্লিয়ার? হ্যালো হ্যালো জি স্যার। স্যার ক্লিয়ার। ক্লিয়ার। জি স্যার। ব্যাপার, আমার ইয়েটা কই গেল? এবার দেখো, আমরা ক্রিটিক্যাল ভ্যালু বা টেবুলেটেড ভ্যালু আরেকটা নাম হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল ভ্যালুটা পাইছি, দেখো এটা হচ্ছে আমার টেবুলেটেড ভ্যালু আর এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড ভ্যালু। আমাদের এই যে কম্পারিজনের জায়গায় দেখাছিল, আমরা যে স্টেপস গুলো পড়াইছি সেখানে ক্যালকুলেটেড ভ্যালুর সাথে ক্রিটিক্যাল ভ্যালু বা টেবুলেটেড ভ্যালুর কম্পেয়ার ছিল। এখন কম্পেয়ার করা কোনটা বড়? ক্যালকুলেটেড ভ্যালু বড় না ক্রিটিক্যাল ভ্যালু বড়? ক্যালকুলেটেড ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালু বড়। দেখো আমরা কমেন্ট লিখছি, সংক্ষেপে লিখছি সিন্স ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড বলতে টি ক্যাল লিখছি, এটা দিয়ে বোঝানো হয় ক্যালকুলেটেড ভ্যালু। সিন্স ক্যালকুলেটেড ভ্যালু গ্রেটার দ্যান টেবুলেটেড ভ্যালু, সো রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস রিজেক্টেড তার মানে কি অল্টারনেটিভটা অ্যাকসেপ্টেড না? জি স্যার। নাল যদি রিজেক্টেড হয় তাহলে অবশ্যই অল্টারনেটিভটা অ্যাকসেপ্টেড। আর অল্টারনেটিভ আমরা কি ধরে নিয়েছিলাম? নট ইকুয়াল টু 0। আমরা অল্টারনেটিভে ধরে নিয়েছিলাম নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 কি মিন করে? নট ইকুয়াল টু 0 মিন করে দেয়ার ইজ এ রিলেশনশিপ, ঠিক কি না? জি স্যার। দেয়ার ইজ এ রিলেশনশিপ। তাহলে এখন দেয়ার ইজ এ রিলেশনশিপ, তাহলে আমরা কি বল কনক্লুশনে আসতে পারি? therefore we can conclude that যেহেতু null hypothesis rejected, alternative accepted, তাহলে alternative accepted মানে হচ্ছে there is a significant relationship
between advertising expenses and sales revenue according to this data। অন্য ডাটার ক্ষেত্রে হয়তো এটা রিজেক্ট না হয়ে অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারতো, তখন আর আমরা এই সিদ্ধান্তে আসতে পারতাম না। এই কারণে বলছি অ্যাকর্ডিং টু দিস ডাটা। এই ডাটার বেসিসে আমরা বলতে পারি কোরিলেশনের সাথে সিগনিফিক্যান্ট রিলেশনশিপটা আছে। স্যার এখানে সেটা যদি মাইনাস আসতো তাহলে কি আমরা সেম কথাই বলতাম? মাইনাস আর প্লাস দিয়ে তো সমস্যা নাই, মাইনাস আর প্লাস দিয়ে জিরো না হলে হলো আর কি। মাইনাস আর প্লাস হচ্ছে যে তার ডিরেকশন বোঝায়, সেটা সিগনিফিকেন্স কমা বাড়া বোঝায় না। ঠিক আছে? আচ্ছা জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? স্যার আমাদেরকে যদি এই জায়গায় একটু মানে যদি শর্ট করে হলো একটু যদি বলতেন যে ডেটাটা যখন হচ্ছে কোয়ালিটেটিভ থাকবে বা হাইপোথিসিসটা যখন কোয়ালিটেটিভ হয় তখন কনভার্ট কিভাবে করতে হয় বা তখন কিভাবে করতে হয়? কোয়ালিটেটিভ দিয়ে কখনো কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করা যায় না, কোয়ালিটেটিভ দিয়ে অন্য মেথড অন্য কোরিলেশন বের করতে হয়। তোমরা পড়ছো, এখন ভুলে গেছো আর কি। কোয়ালিটেটিভ ডেটা দিয়ে কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করা যায় না, সেটাকে বলা হয় স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন। কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে যে কোরিলেশন কোএফিশিয়েন্টটা বের করা হয় সেটার নাম হচ্ছে স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট। আমরা এখানে র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট এখনো পড়াইনি, বুঝতে পারছো কথা? জি স্যার। ডু ইট, এটা করো। স্টুডেন্টদের স্টাডিং আওয়ার এবং মার্কসের মাঝে একটা রিলেশনশিপ আছে, হাইপোথিসিস টেস্ট করো। এখানে মজার বিষয় হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে বলে দেওয়া আছে। কেমন হবে? অল্টারনেটিভ হাইপোথিসিস বলে দেওয়া আছে। পজিটিভ। টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য পজিটিভ রিলেশনশিপ। ঠিক আছে? তার মানে রো গ্রেটার দ্যান 0 হবে নিচে এটা, আর নালটা তো আমরা সবসময় লেস দ্যান অর ইকুয়াল টু 0 ধরবো। এটা করো তোমরা, ঠিক আছে? তাহলে বোঝা যাবে তোমরা কতটুকু বুঝছো। সময় বেশি।
স্যার আগের স্লাইডটা একটু দেন। কি কিছু বলছো মনে হয়েছে? জি স্যার, বলছিলাম স্যার আগের স্লাইডটা একটু দেন স্যার। এটা স্যার এখানে আর কি ইন্ডিকেট করতেছে? হ্যাঁ স্যার আর যেন এখানে কি ইন্ডিকেট করতেছে? বলো, তুমি বলো আর কি ইন্ডিকেট করে বলো। স্যার ভুলে গেছি তো। তাড়াতাড়ি বলতে হবে। কি বুঝায়? ওসামা, জি স্যার। কি বুঝায়? স্যার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর আর এই সিগমা, সিগমাটা হচ্ছে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই যে লেখা আছে পপুলেশন প্যারামিটার বা পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট রো, আর স্যাম্পল স্ট্যাটিস্টিক বা স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট আর। স্যার আর এর ফর্মুলাটা একটু আরেকবার যদি একটু দেখাতেন এই কোরিলেশন।
স্যার সামেশন অফ এক্স কত হবে? স্যার আমাদের ক্লাস কি আজকে আর হবে? তোমাদের কাজ শেষ হয়েছে কিনা সেটা বলো। শুনতে পেরেছো আমার কথা? বলা, হ্যালো, আচ্ছা, বলা আমার কথা শুনতে পাইছো? জি স্যার। বলছি তোমাদের যে কাজ দিয়েছে সেই কাজ হয়েছে কিনা সেটা বলো আমার। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস। স্যার সবাই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ করো।
স্যার আর এর মান হচ্ছে 0.268। সরি স্যার, টি এর মান হচ্ছে 0.268। আর কত আসছে আর? স্যার আর আসছে হচ্ছে 0.877, আর টি আসছে হচ্ছে 0.268। ক্যালকুলেটেড ইয়ে বের করো, ক্যালকুলেটেড করে স্যার বের করো। কোশ্চেনটা একটু দিলে বের করতে সুবিধা হতো। স্যার আমাদের এটা কি 210 নাকি 110? টোটালটা ওয়ার্ড টেল, সেটা তো তুমি ডিসিশন নিবা, আমি নিব? ডিসিশন তো তোমার উপর। স্যার হাইপোথিসিস তো দেখতেছি না। হাইপোথিসিস আমি ধরবো না তুমি ধরবা? তুমি ধরছো হাইপোথিসিস, না না ধরে বের বের করে ফেলছো? আমরা কি এখানে হাইপোথিসিস ধরছিলাম না? জি স্যার। ধরছিলাম, তুমি না ধরেই শুধু কি এর মান বের করে ফেলছো আই গেস। তুমি এই হাইপোথিসিসের অংশটুকু এটা না ধরেই তুমি অঙ্ক করছো নিশ্চয়ই। স্যার এই অঙ্কটা আসলে এভাবে করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে স্যার, আমিও বুঝতে পারছি না। আমার মনে হয় স্যার যদি তুমি পিপিটিতে একটু কষ্ট করে আপলোড দিলে আমরা হয়তো বাসায় বসে পুরো ট্রাই করে একবারে সব সমস্যাগুলো নেক্সট ক্লাস আপনাকে বলতে পারতাম যে আমাদের এখানে এখানে সমস্যা হচ্ছে। কারণ স্যার এই অঙ্কগুলো বুঝতে একটু সময় লাগবে স্যার। কি সমস্যা হচ্ছে তোমার? মানে স্যার আমি মানে পুরো সিকোয়েন্সটা ম্যাথটা এখনো বুঝতে পারতেছি না, এর জন্য স্যার একটু সমস্যা হচ্ছে। এখানে তো সিকোয়েন্স অনুযায়ী করা আছে। মানে কিন্তু আমি তো স্যার পুরো সিকোয়েন্সটা এখন পাচ্ছি না হাতে, তো সামনাসামনি আমি বুঝতে পারতাম, আমার বুঝতে রেকগনাইজ করতে একটু সমস্যা হচ্ছে। স্যার ডিএফটা জানো কি? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যখন আমি পড়াই তখন তার একটা স্ক্রিনশট নিয়ে রাখা, যেগুলো যদি কাজ করতে যায়। ঠিক আছে, তাহলে সিকোয়েন্স বুঝতে আর কারো কোনো সমস্যা হয় না। স্যার ডিএফটা জানো কি? বলো তুমি, ডিএফ 3 বার বের করছে। মানে ডিএফ এর ফুল ফর্মটা কি তাইলে হবে? স্যার ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে স্যার। স্যার এটা পাবো কই ডিগ্রিজ অফ ফ্রিডম? ডিগ্রি অফ ফ্রিডম পাবো কে, মানে ক্যালকুলেট করলে তো ডিগ্রি অফ ফ্রিডম বেরোচ্ছে। ও আচ্ছা। হাফিজা কে দেখো তো, তোমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত আসছে? স্যার 2.447। ও ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে স্যার 6, আর এটার কি বলে টি ভ্যালু যেটা, ওইটা হচ্ছে স্যার 2.447। এখন স্যার টি কি বলে টেবিল ভ্যালু থেকে কি টি ভ্যালুটা মাইনাস করব, ক্যালকুলেটেড ভ্যালুটা মাইনাস করব, তাই তো? মাইনাসের কোনো অপশন নাই। তাই স্যার কি করতে হবে? কম্পেয়ার করতে হবে, টি ভ্যালুর সাথে ক্যালকুলেটেড ভ্যালু কম্পেয়ার করতে হবে। মাইনাসের কোনো তো অপশন নেই। কি ছিল, কম্পেয়ার ছিল না? হুম, টি ভ্যালুর সাথে আর কি মাইনাস করছো না কম্পেয়ার করছো? স্যার কম্পেয়ার করতে হলে তো মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে? দেখবে কোনটা বড় বা কোনটা ছোট। ও স্যার এখানে হচ্ছে টি ভ্যালুটা বড় ক্যালকুলেট ভ্যালুর চাইতে। এখানে ক্যালকুলেটেড ভ্যালু 5.24, ক্রিটিক্যাল ভ্যালু বা ট্যাবুলেটেড ভ্যালু হচ্ছে 4.303।
এখন তোমার কত আসছে? স্যার ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 0.268 আর টি ভ্যালু হচ্ছে 2.447। শিওর? ভ্যালু কয়টা আছে? 8টা, তাই না? জি স্যার। তাহলে √6, √6 আর ইয়ে কত আসছিল তোমার? টি ভ্যালু স্যার 0.877। আর এর মান আসছে 0.877। জি স্যার। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে √1 - z স্কয়ার। তাহলে হচ্ছে আসে হচ্ছে উপরে আসে হচ্ছে 2.131 আর নিচে আসে হচ্ছে 7.937। 1 - 0.877 স্কয়ার। স্যার 1 - 64 হবে না? 1 স্যার 1 - 8 স্কয়ার না? 8 কেন হবে? 0.8 আর 8 কে এক? স্যার 0.877 না? ও স্যার 1 - r স্কয়ার। কি লিখছো তুমি? স্যার আমি n স্কয়ার লিখছিলাম। তাহলে হবে 877 স্কয়ার দিবা, তার থেকে 1 বিয়োগ করবা, কত হয়? স্যার মাইনাস, ও না স্যার, মাইনাস তো হবে না, না স্যার প্লাস। মাইনাস হবে না স্যার। স্যার 123 0.123। নিচে এরপর রুট ওভার করলে হয় স্যার হচ্ছে 0.350। বুঝতে পারো 1 - r স্কয়ার এটা করলে এটা আসে। জি স্যার 0.350। না মনে হয়, দেখো আবার দেখো। 0.877 নিচে আসবে 0.23। স্যার 1 মাইনাস হচ্ছে 0.877 স্কয়ার, তাই না? হ্যাঁ, তাহলে 0.23 আসবে। স্যার এরপর ওইটাকে আবার রুট ওভার করতে হবে না? হ্যাঁ, সেটা করলে তো এটা আসে। স্যার রুট ওভার করলে তো হচ্ছে 0.480 আসে। না, তুমি ভালো করে চেক করো। 0.23 আসে, 0.23 চেক করো। ক্যালকুলেটর দিয়ে করো না মোবাইল দিয়ে কাজ করতে? স্যার ক্যালকুলেটর দিয়ে করতেছি স্যার। স্যার 1 মাইনাস 0.877 স্কয়ারের অ্যান্সার হচ্ছে আপনার 0.230। স্যার এটাকে তো রুট ওভার করতে হবে। হ্যাঁ, স্যার রুট ওভার করলে তো আসতেছে হচ্ছে 0. কি বলে 450। সরি স্যার 480, 0.480। 0.48 আসছে, তাই না? জি স্যার। তারপর হচ্ছে 2.131 ডিভাইডেড বাই উপরে কত আসছে? 0.480 2.13। এভাবে আসে হচ্ছে স্যার 4.43। হ্যাঁ, দেখছো এবার আসছে 4.43। তোমাদের পয়েন্ট চলে আসছে, 4 আসছে। এটা আসছে কি ক্যালকুলেটেড ভ্যালু? জি স্যার। ক্যালকুলেটেড ভ্যালু 4 সামথিং আসছে। এবার হাইপোথিসিসটা 1 টেল না 2 টেল বলো আমাকে। স্যার 2 টেল। কিভাবে? স্যার দেখে মনে হইলো আর কি। মনে হওয়া বলে কোনো কিছু নাই।
আমরা স্যার তোমাদের- এখানে হচ্ছে স্টার্টিং আওয়ারের সাথে হচ্ছে মার্কসের ইসে বুঝাইতেছে। সেটা কোনো সমস্যা নেই, স্টার্টিং আমাদের সাথে মার্কস না কি এক্স এর সাথে ওয়াই সেটা আমার জানা নেই। হাইপোথিসিস ওয়ান টেল না টু টেল সেটা অলওয়েজ ডিপেন্ড করে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর। অল্টারনেটিভ হাইপোথিসিস কি আছে এখানে? অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? স্যার নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0? কারণ স্যার নাল হাইপোথিসিস হচ্ছে ইকুয়াল টু 0। না, নাল হাইপোথিসিস ইকুয়াল টু 0, অল্টারনেটিভ কি ইকুয়াল টু 0 হইছে? না স্যার, অল্টারনেটিভ কি হবে সেটা বলে দেওয়া আছে। টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ পজিটিভ রিলেশনশিপ। জি স্যার। বলা আছে। টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য পজিটিভ রিলেশনশিপ। এখানে আমি অল্টারনেটিভ নট ইকুয়াল টু 0 ধরলে হবে? অনেক কাজ করে আসবা কিন্তু রেজাল্ট 0 পাবা, মাইনাস 0 পাবা। ঠিক আছে, এখানে হাইপোথিসিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ধরার। হাইপোথিসিসটা হচ্ছে তোমার ক্যালকুলেশন বা ফর্মুলা সব ঠিক থাকবে, কিন্তু হাইপোথিসিস ধরার কারণে তোমার ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। ডিসিশন চেঞ্জ হওয়া মানে তো আমার কোনো কাজে হলো না। স্যার তাহলে হাইপোথিসিস কোনটা থাকলে আমরা কি ধরবো স্যার? কোনটা থাকলে কি ধরবা সেটা যখন পড়াইছি তখন তো বলছি। আমরা 3টে স্টেপ বলছি, যখন যা পড়াই তখন একটু মনোযোগ দিয়ে শুনতে হয়। আমরা যখন হাইপোথিসিস পড়াইলাম এখানে 3টা কেস ওয়ানে 3টা অপশন বলা আছে। এখানে এগুলা তো শুধু শুধু দেয়নি, গাঁজাখড়ি পড়া লেখাটা লিখিনি না। প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ। এটা একটা স্টেপ, এটা আরেকটা স্টেপ, এটা আরেকটা স্টেপ। ঠিক আছে, যখন কোনো ধরনের ইন্ডিকেশন দেওয়া থাকবে না, গ্রেটার দ্যান না লেস দ্যান কোনো কিছু জানা নাই, তখন আমরা নট ইকুয়াল টু ধরি। যখন আমার বলে দেওয়া থাকবে দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ, তাহলে অবশ্যই আমাকে অল্টারনেটিভটা এটা ধরতে হবে। যখন বলবে যে টেস্ট দ্য সিগনিফিকেন্স দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ, তখন এটা ধরতে হবে। আন্দাজি আন্দাজি লিখে নিতে এটা। যখন যেটা পড়ায় সেটা তো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর তুমি যদি মনে করো স্যার পড়াই গেছে পরে বাসায় গিয়ে দেখবো, রেকর্ডিং তো ঘরে আছে, তাহলে তার করার নাই, তাহলে ক্লাস ওয়ার্ক হবে না। আমরা এখানে ক্লিয়ারলি বলে দিছি, একবারে ক্লিয়ারলি বলে দিছি কি হবে। there is a positive significance of positive relation বলেই দিছি। তার মানে আমাকে অল্টারনেটিভটা এখানে নট ইকুয়াল টু ধরলে হবে না, লেস দ্যান ধরলে হবে না, পজিটিভ মানে হবে গ্রেটার দ্যান 0। আচ্ছা, বুঝলাম পজিটিভ গ্রেটার দ্যান 0। এখন এটা কি ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট সেটা আমরা কাল লাস্ট ক্লাসে পড়েছি। ওয়ান টেল টেস্ট হলে কি হয়, টু টেল টেস্ট হলে কি হয়, ওয়ান সাইডেড টেস্ট কাকে বলে, টু সাইডেড টেস্ট কাকে বলে, লাস্ট ক্লাসে পড়েছিলাম। ক্লাসের পড়া ক্লাসে যদি শেষ না করো, এই অঙ্কগুলো অর্ডিনারি কোনো অঙ্ক না, ডিসিশন লেভেলের অঙ্ক। ঠিক আছে, ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন, ফাইন্ড দ্য হারমোনিক মিন, ফাইন্ড দ্য মোড, এই ব্যাপারটা এমন না। এখানে প্রত্যেকটা স্টেপের সাথে তার আগের স্টেপের একটা লেজিসলেটিভ রিলেশন আছে, কনসিস্টেন্সি থাকতে হবে, আছে। তার সাথে প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা লেস জড়ানো। তুমি যদি হাইপোথিসিস ঠিক মতো না ধরো, টেস্ট স্ট্যাটিস্টিক ঠিক মতো হবে না। টেস্ট স্ট্যাটিস্টিক ঠিক মতো না ধরলে ডিগ্রিজ অফ ফ্রিডম ঠিক মতো আসবে না। ডিগ্রিজ অফ ফ্রিডম ঠিক না থাকলে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে পারবো না। ক্রিটিক্যাল ভ্যালু ঠিক মতো না আসলে কনক্লুশন কম্পেয়ারটা ঠিক মতো হবে না। কম্পেয়ার ঠিক মতো করতে না পারলে ডিসিশন ঠিক আসবে না। মানে প্রত্যেকটা স্টেপের সাথে প্রত্যেকটা স্টেপের একটা রিলেশনশিপ আছে। পরীক্ষার আগে আগে তো সব ভিডিও দেখার সময় নাই, সময় পাবা না। ঠিক আছে, মিডের পরে যদি 10টা ক্লাস হয়, 10টা ক্লাসে মিনিমাম 30 ঘন্টা, 15 ঘন্টা। 15 ঘন্টা শুধু শুধু যদি ভিডিওই দেখো, পড়বা কখন?
কোরিলেশন রিগ্রেশন আমি পড়াই না সাধারণত, কারণ এটা কোরিলেশন রিগ্রেশন পড়াইছি ইন্ট্রোডাকশন টু স্টেটে পড়াইছি, এখানে শুধু হাইপোথিসিসের অংশটুকু একটা ক্লাসে ডিসকাস করে দেই, শেষ। এটাই হচ্ছে কাজ। তোমাদের কোরিলেশনও বলতে হচ্ছে, তাহলে তার হলো না। পাশ করে বেরিয়ে যাওয়া 2 দিন পরে, এখনো যদি সিরিয়াসনেস না আসে আর আসবে কবে? আল্লাহ, আব্দুর রহমান আছে? জি স্যার, প্রেজেন্ট। আনাস জি স্যার। গোলাম আজাদ, জি স্যার আছি। স্যার আছি। খলিল, জি স্যার। তারেক, জি স্যার আছি স্যার। নাইমুল ইসলাম, স্যার প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হামিদ। আচ্ছা স্যার। আফরিন আক্তার রিয়া, Yes, sir. আফসানা, Yes, sir. লিমা, Present, sir. আনিকা, আনিকা ইদনাত, Present, sir. কামতা ইসলাম আশামণি, Present, sir. ইসরাত জাহান, Yes, sir. কেয়া আক্তার, খাদিজা আক্তার পুষ্প, Present, sir. মাহফুজা আলম, Yes, sir. মাসুমা আক্তার, Present, sir. মৌতুসি রহমান, নাদিয়া খানম, Present, sir. মৌতুসি রহমান দুই নাই। আচ্ছা, নাসিয়া রাকসান্দা নদী, মিউটি সরাতে ছিল এতক্ষণ স্যার, লাস্টে মনে হয় বের হয়ে গেছে নাকি নেট সমস্যা কে জানে, ওরা তো এতক্ষণ ছিলই দেখলাম। নাসিহা রাকসান্দা নদী নাই। নুসরাত জাহান, Present, sir.
সানজিদা আক্তার, Yes, sir. শারমিন, Yes, sir. শায়লা ইসলাম কেয়া, শায়লা ইসলাম কেয়া, স্যার শায়লা কে নাই, শুধু কে আছে? কেয়া আক্তার। কেয়া আক্তার তো অ্যাটেন্ডেন্স তো দেয়নি, তারা তো অ্যাবসেন্ট দিয়ে দিছে। স্যার না, শায়লা শায়লা কে আছে। নাই স্যার, আমি 4016 কে আছে? কিন্তু তোমার যখন ডাকছি তুমি তো রেসপন্স করনি। শ্রাবণী, স্যার আমার এখানে নেটের প্রবলেম ছিল, এখন আর আমি শুনতে সময় পেলাম। দিও না, সময় নষ্ট করে না। শ্রাবণী রানী দাস, উর্মি, প্রেজেন্ট স্যার। জেরিনা শহীদ, Yes, sir. স্যার ওসামা আদনান সম্ভবত ডাকা হয় নাই। ডাকছি। Be relaxed. See you, not for mine. ওসামা তোমাকে না ডাকলেও তুমি যে কথা বলছো না স্যার বুঝে নিছে। হুম, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়েছে আমার? হ্যাঁ, দাঁড়াও। ওকে স্যার। Bro, have be relaxed. Tension নিও না।